তাহলে দেখো শুরু করছি আজকের প্রশ্নপত্র। দেখো তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নপত্রটা। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে, যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ চারটে করে কি তিনটে করে কি দুটো করে অপশন দেওয়া থাকবে, সেই অপশনের মধ্যে কোনটা ঠিক সেটাকে আমায় দাগ দিতে হবে। দেখো একের দাগের কয়ের কোশ্চেনটা বলছে যে 280 গুণিত 5, এই যে 200, এটা হচ্ছে একের দাগের কয়ের কোশ্চেনটা। হ্যাঁ, 280 গুণিত 5 এর গুণফলে, মানে এটাকে গুণ করে যা হবে, গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো, এককের ঘরের অঙ্কটি হলো, অপশন দিয়ে আছে। দেখো অপশন দিয়ে আছে, ওয়ের অপশনটা হচ্ছে 8, আয়ের অপশনটা দিয়ে আছে 5, হর্ষের অপশন দিয়ে আছে 2 এবং দীর্ঘের অপশন দিয়ে আছে 0। তাহলে এর মধ্যে কোনটা হবে বলো তো? তাহলে আমাকে এককের অঙ্ক বার করতে গেলে তাহলে আগে আমাকে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে 280-কে আমি আগে 5 দিয়ে গুণ করি। ঠিক আছে, তাহলে দেখো 5 শূন্যই কত হয়, 5 শূন্য 0 হয়ে যায়, 5 8 40 0, হাতে কি আছে 4 আছে, তাহলে 5 দুগুণে 10 আর 4 14। তাহলে কত উত্তর হলো বলো তো? 1400, অর্থাৎ 1400। এবার অঙ্কটা আমায় কি বলেছে, যে গুণফলে এককের ঘরের অঙ্কটি কত। এককের ঘরের অঙ্ক বলতে এই একক, দশক, শতক, হাজার, তাই তো? তাহলে এককের ঘরের অঙ্ক কত আছে? 0 আছে। তাহলে আমার অপশন দেখো 8 আছে, 2 আছে, 5 আছে, 0 আছে। তাহলে কোনটা হবে? এইটা। ঠিক আছে, এইবার আমি 2 এর অঙ্কে চলে যাব, অর্থাৎ ক্ষয়ের অঙ্কে, একের দাগের ক্ষয়ের অঙ্কে চলে যাব। একের দাগের ক্ষয়ের অঙ্কটা দেখো কি বলছে, বলছে জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা। ক্ষয়ের দাগের অঙ্কটা বলছে জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা। তাহলে আমি লিখছি, দেখো জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, এদের যোগফল কি হবে? দুটো অপশন আছে, একটা হচ্ছে একটা হচ্ছে জোড় সংখ্যা আর আরেকটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কোনটা হবে বলো তো? জোড় সংখ্যা, ধরো জোড় সংখ্যা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে জোড় সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে? 2, 4, 6, 8, এইগুলোকে জোড় সংখ্যা বলা হচ্ছে। আর বিজোড় সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে? 1, 3, 5, 7, আরও আছে। তাহলে এই জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, তাহলে এখান থেকে ধরো আমি একটা সংখ্যা নিচ্ছি 4 আর এখান থেকে একটা সংখ্যা নিচ্ছি 3, তাহলে 4 আর 3 কত হবে? 7। তাহলে এটা কি সংখ্যা? এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাই তো? তাহলে আমার জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগফল করে কি হচ্ছে? বিজোড় সংখ্যা আসছে। অথবা আমি ধরো না এই অঙ্কটা, এই সংখ্যাটাই নিচ্ছি, ধরো 2 নিলাম আর আমি এখান থেকে ধরো 7 নিলাম, তাহলে 7 আর 2 কত হলো? 9। তাহলে এটাও বিজোড় সংখ্যা আসছে। তাহলে সব ক্ষেত্রে কি হচ্ছে? জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কি আসে? বিজোড় সংখ্যা আসে। তাহলে আমার অপশনটা কি হয়ে যাচ্ছে? অপশন ওয়ের অপশনটা আছে জোড় সংখ্যা আর আয়ের অপশনটা আছে বিজোড় সংখ্যা। তাহলে আয়ের অপশনটা আমার হয়ে যাচ্ছে, অর্থাৎ বিজোড় সংখ্যা অ্যান্সার। এইবার গ এর অঙ্কে চলে যাব, একের দাগের গ। গ এর অঙ্কটা দেখো, গ এর অঙ্কটা হচ্ছে কি বলেছে? 1 ডজন। 1 ডজন সমান কতগুলো? 1 ডজন মানে কতগুলো? আমরা কোনো সময় কলা কিনতে গেলে কি করি? 1 ডজন কলা, 1 ডজন কলা দাও তো। তার মানে 1 ডজন মানে কটা? 1 ডজন এখানে অপশনগুলো দেওয়া আছে 10টা, 11টা, 12টা। তাহলে কটা হবে? উত্তরটা জানার আগে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তাহলে উত্তরটা বলো। উত্তরটা হচ্ছে 12টা, তাই না? তাহলে 1 ডজন মানে হচ্ছে 12টা। ওকে, তাহলে আমার এটা উত্তর হয়ে গেল। এর পরেরটা কি বলছে? ঘ এরটা বলছে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি। বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি মানে বিজোড় সংখ্যা যে হয় তার এককের ঘরের অঙ্কগুলো কি হয়? 0 হয়, হয় কি? হয় না, সরি। তাহলে 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, 9 হয়।
যে যে সংখ্যার শেষে অর্থাৎ এককের ঘরের অঙ্ক এই 1, 3, 5, 7, 9 হবে সেইগুলি বিজোড় সংখ্যা। তাহলে এখানে ঘরের অঙ্কটা বলেছে যে বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি হলো কোনটা? অপশন প্রথমটা আছে 0, 5, 7, 2, 1 হবে না। তারপরটা আছে 0, 2, 4, 6, 8 হবে না। তাহলে লাস্টটা আছে দেখো 1, 3, 5, 7, 9 অর্থাৎ ফার্স্টের অপশনটা হবে, অর্থাৎ লাস্টের অপশনটা 1, 3, 5, 7, 9 এইটা হলে তাহলে এককের ঘরের অঙ্ক যদি এইগুলো হয় তাহলে বিজোড় সংখ্যা বলা হবে। যেমন ধরো না আমি একটা সংখ্যা বলছি 57, এটা কি জোড় কি বিজোড় বলো তো? তার কারণ দেখো এর মধ্যে দেখো 7টা দেখো 7টা এককের ঘরে রয়েছে, সেই জন্য এটাকে কি বলবো? বিজোড় সংখ্যা বলবো। আমি একটা বিশাল বড় সংখ্যা নিচ্ছি ধরো 5, 7, 9, 8, 6, এটা কি বিজোড় সংখ্যা? এটা বিজোড় সংখ্যা হবে না, তার কারণ লাস্টের অঙ্কটা 6 আছে, এর মধ্যে নেই। আমি যদি এখানে যদি একটা 1 দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা কি বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড় সংখ্যা, কারণ এই 1টা এই যে এর সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একের দাগের আমি 4টে কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। এখানে হাফ হাফ করে রয়েছে 4টে কোশ্চেন 2 নম্বর মোট। ঠিক আছে, এবার 2 এর দাগের সত্য মিথ্যায় চলে যাব। আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। দেখো 2 এর দাগের 2 এর দাগের অঙ্কগুলো কি বলছে? সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা, তাহলে দেখো কয়েকটা কি বলছে? ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। ভাগশেষ 2 এর দাগের কয়েকটা আমি লিখি আগে। ভাগশেষ ভাজকের থেকে কি আছে? বড় হয়। এটা সত্য না মিথ্যা? তাহলে আমাকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ আগে শিখতে হবে কোনটাকে কি বলে। ধরো আমি 25 একটা সংখ্যা নিলাম, 25টাকে আমি ভাগ করছি 4 দিয়ে। ঠিক আছে, তাহলে 4, 6 কত হয়ে গেল? 24। 4, 6, 24। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1 হলো। তাহলে এখানে ভাজ্য কোনটা? এখানে ভাজ্য হচ্ছে এইটা 25। ভাজক কোনটা? যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল কোনটা? এইটা। আর এইটা কি? ভাগশেষ। ওকে, তাহলে এখানে আমার চেয়েছে দেখো ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। ভাগশেষ ভাজকের থেকে বড় হয়। একটা জিনিস লক্ষ্য করো, এইখানটা যদি বড় হয় তাহলে তো এটা দিয়ে আমি খাওয়াতে পারবো, তাই না? এইটা যদি বড় হয় তাহলে ধরো এটা যদি আমার 5 হলো, মানে এই ভাগশেষটা এর থেকে বড় হলো, তাহলে তো আমি 4 4 খাওয়াতে পারবো, তাই না? তাহলে কি হয়? এইটা ছোট হয় সবসময়। ভাগশেষটা ছোট হয়, ভাজকটা বড় হয়। তাহলে ভাগশেষ ভাজকের থেকে বড় হয়, ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়, নট বড়। তাহলে এটা কি বলবো? মিথ্যা। ভালো করে বুঝতে হবে। ভাগ এখানে কি বলছে? ভাগশেষ। ভাগশেষ এই যে এইটা ভাজকের থেকে বড়, মানে এর থেকে এটা বড় হয়। এটা কি বড় হয়? না, কখনো বড় হয় না। এর থেকে এটা সবসময় ছোট হয়। সেই জন্য কি হয়? ভাজকের থেকে বড় হয় না, ছোট হয়। তাহলে এইটা যে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। এবার ক্ষয়েরটা বলছে কি? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে 2টি। বলছে দ্বিমাত্রিক চিত্রটিতে ত্রিভুজ আছে কটা? 2টি। ত্রিভুজে ছবিটা দিয়েছে এই। এখানে বলছে এটা একটা দ্বিমাত্রিক চিত্র, ঠিক আছে? মানে এটা একটা সমতলের উপর একটা চিত্র, এটাকে দ্বিমাত্রিক চিত্র বলা হচ্ছে। তো দ্বিমাত্রিক চিত্রে ত্রিভুজ কটা আছে? দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ আছে না,
তাই না? আমি ধরো এই বড় ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ, তো তার মাঝখানে যখন ভাগ করলাম এটা একটা, তাহলে একটা দুটো আর এই বড় ত্রিভুজটা, তাহলে মোট কটা হলো? 3টে ত্রিভুজ। কিন্তু এখানে কটা দিয়েছে? দুটো। তাহলে তো আমার দেওয়া তথ্যটা ভুল, মিথ্যা। ঠিক আছে? এবার বয়েরটা কি বলছে? 100/5। 100/5 এইটা এই অঙ্কটিতে ভাজক হলো, অঙ্কটিতে ভাজক হলো 5। এটা দেওয়া আছে 100কে 5 দিয়ে ভাগ করা, ঠিক আছে? অঙ্কটিতে ভাজক হলো 5। আমরা ভাজক এই আগের অঙ্কে আমি দেখালাম, ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেইটা হচ্ছে ভাজক। তাহলে 5 দিয়ে যেহেতু ভাগ করা হচ্ছে, তাহলে 5টাই ভাজক লেখা আছে, তাহলে দেওয়া তথ্যটা কি? সত্য, তাহলে এটা হচ্ছে সত্য। এবার ঘয়েরটা কি বলছে? এই একটা গোল আছে, এই গোলের মধ্যে একটা আয়তাকার চিত্র এরকম আঁকা। তো আয়তাকার চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে। এখানে এই চিত্রটা দিয়ে আছে, এই চিত্রটা দিয়ে লেখা আছে যে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে। অবশ্যই এটা তো বৃত্তাকার চিত্র, আর এর মধ্যে আয়তাকার চিত্র আছে, তো ঠিকই বলেছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? সত্য। ওকে, তাহলে আমাদের 2 দাগের হয়ে গেল। 2 দাগের 4টে সত্য মিথ্যা আমি করে দেখালাম, সেটাও কিন্তু হাফ করে 4টে মানে 2 নম্বর মোট। তাহলে আগের 2 নম্বর, এই 2 নম্বর, মোট 4 নম্বরের করা হলো। ঠিক আছে? এইবার তোমরা 3-এর দাগে দেখো কি বলছে। 3-এর দাগে কি বলছে? বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। তো বাম দিকে কি আছে দেখো? আয়তকার চিত্র, বর্গাকার চিত্র, বৃত্তাকার চিত্র, ত্রিভুজাকার চিত্র, এবং তার চিত্রগুলো ডান দিকে দিয়ে আছে, এবং কোনটা কি চিত্র সেটা আমাকে দাগ দিয়ে মেলাতে হবে। তাহলে আয়তকার চিত্র তোমাদের দেখে কোনটা মনে হচ্ছে? যাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ একটু লম্বাটের মতো হবে, ঠিক আছে, চওড়ার দিকে একটু কম হবে। তাহলে দেখো আয়তকার চিত্র হচ্ছে, আমি এইটার সঙ্গে এইটা যোগ করলাম, এটা হচ্ছে আয়তকার চিত্র। এবার বর্গাকার চিত্র মানে হচ্ছে যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে বর্গাকার চিত্র। বৃত্তাকার চিত্র সেটা হচ্ছে রাউন্ড, অর্থাৎ গোল, তাহলে এইটা হচ্ছে বৃত্তাকার চিত্র। আর ত্রিভুজাকার চিত্র হচ্ছে 3টে বাহু দ্বারা গঠিত, তাহলে এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র। তাহলে এটাও আছে 4টে, হাফ করে রয়েছে 2 নম্বরে। এরপরে আমরা 4 দাগে চলে যাব। এরপরে আমরা 4-এর দাগে চলে যাব। 4-এর দাগে কি বলছে দেখো? বলছে তোমার বাবা 500 টাকা নিয়ে বাজারে গেলেন, ঠিক আছে? তিনি 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন। তাহলে মোট কত খরচ করলেন, তার কাছে কত টাকা পড়ে রইল? তিনি কত টাকা নিয়ে গেছিলেন? 500 টাকা। আর কত টাকার আলু? 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ এবং 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনেছে। তাহলে আগে কত টাকা খরচ করেছে আমি দেখে নেবো, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে টাকা পয়সার অঙ্ক, একটু সচেতনভাবে করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে আলু, তাহলে আলুর জন্য খরচ বা আলুর দাম, আলু কত টাকা? আলু হচ্ছে 10 টাকা 50 পয়সা। তাহলে 10 টাকা 50 পয়সা আলু। মাছ, মাছ কত টাকা বলেছে? মাছ বলেছে 210 টাকার মাছ। তাহলে এইখানে লিখবো 210, 210 টাকার মাছ, 210 টাকার মাছ। আর পয়সা মানে 00 পয়সা, এটা গেল। আর একটা কি হচ্ছে? 15 টাকা 50 পয়সার পেঁয়াজ। তাহলে পেঁয়াজ কিনেছে কত?
15 টাকা 50 পয়সা। ওকে, তাহলে এবার এটাকে কি করবো, আমি যোগ করবো। এই তাহলে মোট খরচ আগে কি করব, 0 0 হয়ে গেল, আর 5 আর 5 10, 100 পয়সা। ঠিক আছে, আর এদিকে টাকা হচ্ছে 5 0 0, তাহলে 5 হলো, 1 আর 1 2 আর 1 3, 3 হলো, আর 2 হলো 235 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি, 100 পয়সা মানে 1 টাকা, তাহলে এখান থেকে 1 টাকা এদিকে চলে আসবে, 235 অর্থাৎ 236 টাকা। পয়সাটা থাকছে না, তাহলে 236 টাকা হয়ে গেল খরচা। এটা হচ্ছে একটা অ্যান্সার হয়ে গেল। এইবার বলছে তার কাছে কত টাকা পড়ে রইল। তার কাছে পড়ে রইল বলতে খরচ হচ্ছে 236 টাকা, আর তার কাছে ছিল 500 টাকা। তাহলে বাজারে নিয়ে গেলেন, কত, 500 টাকা। তাহলে 500 টাকা, ঠিক আছে। আর খরচ করলেন কত, 236 টাকা। তাহলে 500 টাকা বাজারে নিয়ে গেছে আর খরচ করেছে 236 টাকা, এই টাকা। তাহলে 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1 3 আর 1 4, 4 কয় দিতে 10, 6 দিতে, হাতে 1 2 1 3 3 4 5, 264 টাকা। এই বিয়োগটা আমি যেভাবে করলাম, তোমরা যে পদ্ধতিতে বিয়োগ জানো সেই পদ্ধতিতে বিয়োগ করবে, কোনো অসুবিধা নেই। উত্তরটা দেখে নেবে, 264 টাকা উত্তর আসবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, উত্তরটা কি লিখবো, যে তার কাছে পড়ে রইল, তার কাছে পড়ে রইল কত, 264 টাকা। এটা একটা অ্যান্সার। তাহলে মোট খরচ করলো 236 টাকা, আর তার কাছে পড়ে রইল 264 টাকা। হয়ে গেল অঙ্কটা। এই অঙ্কটা আমার করতে পারলি, অঙ্কটা নাম্বার আছে 2 নম্বর। ঠিক আছে, 2 নম্বর আছে অঙ্কটা। এইবার 5 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 5 দাগের অঙ্কটা বলছে যে তোমার শ্রেণীতে 350 জন ছাত্রী এসেছে, 70টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী বসবে। 350 জন ছাত্রী এসেছে, 70টি বেঞ্চ আছে, মোট ছাত্রছাত্রী হচ্ছে, মোট ছাত্রী হচ্ছে 350 জন, আর বেঞ্চের সংখ্যা 70টা, তাহলে প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রী বসবে। তাহলে একটি বেঞ্চে কতজন ছাত্রী বসবে, দেখো অঙ্কটা করছি। যে তোমরা স্ক্রিনের মধ্যে অঙ্কটা দেখতে পাচ্ছ, 350 অর্থাৎ একটি বেঞ্চে, তাহলে একটি বেঞ্চে তাহলে কি হবে, একটি বেঞ্চে কতজন, হ্যাঁ এরকম রয়েছে, সমান এতজন ছাত্রী বসবে। ঠিক আছে, তাহলে একটি বেঞ্চে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 350, 350 ভাজিত 70, এই তাহলে কতজন ছাত্রী হবে। তাহলে এখানে ভাজ্য সমান, ভাজ্য কত 350, ভাজক কত 70, ভাগফল আর ভাগশেষ। তাহলে 350কে 70 দিয়ে ভাগ করো। ঠিক আছে, তাহলে 7 5 35, তার মানে 5 যাবে। দেখো 70কে 5 দিয়ে গুণ করলে 5 0 0, 5 7 35, তাহলে কত হলো, উত্তরটা হলো 5। তাহলে ভাগফল হয়ে গেল 5 আর ভাগশেষ হয়ে গেল 0, তাহলে এখানে 5 হয়ে গেল।
তাহলে একটি বেঞ্চে কতজন ছাত্রী বসবে? 5 জন ছাত্রী বসবে। এটাও কিন্তু আছে, 1.5 নম্বর আছে। মুছে দিই। এরপরে আছে 6 অঙ্কটা কি আছে? 705 ভাজিত 7। 6 অঙ্কটা আছে 705 ভাজিত 6, সরি 7। এইটাতে ভাগশেষ এবং ভাগফল নির্ণয় করতে বলেছে। এটার ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ, তাহলে আমার ভাগটা করতে হবে। 7 0 5, দেখো 7 দিয়ে, তাহলে 7 1 7, 0, এই 0 নামলো, এই একটা 0 নামলো, তাহলে 7 0 0, এখানে 0 নামলো, আচ্ছা এটা 5 নামলো, তাহলে 7 0 0, কত হলো? 5। তাহলে 100 হয়ে গেল কত? ভাগফল, আর 5 হয়ে গেল ভাগশেষ। বোঝা গেল 6 অঙ্কটা? এইবার আমি চলে আসবো 7 অঙ্কে। 7 অঙ্কটা বলছে কি বলছে বলো তো? 7 অঙ্কটা বলছে যে কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 2, তাহলে ভাজ্য কত? সূত্র ধরে অঙ্কটি লিখতে বলেছে। তাহলে ভাজক হচ্ছে 7, ভাজক হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা, ভাগফল 5 আর ভাগশেষ 2। তাহলে ভাজ্য কত? আমরা সূত্রটা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে 7 গুণিত ভাগফল হচ্ছে 2, সরি 2 নয় 5, যুক্ত 2, তাহলে 7 5 35, 35 যুক্ত 2, তাহলে কত হচ্ছে? 35 আর 2 37। তাহলে এটাই হয়ে গেল ভাজ্য, উত্তর বেরিয়ে গেল। এটাও 1.5 নম্বর রয়েছে। এরপরে আমরা চলে আসবো 8 অঙ্কে। 8 অঙ্কটা কি বলেছে? 8 অঙ্কে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিহ্নিত করতে বলেছে। সংখ্যাগুলির মধ্যে কোনটি জোড় সংখ্যা এবং কোনটা বিজোড় সংখ্যা। প্রথমে দেখো অঙ্কটা, কয়ের অঙ্কটা রয়েছে 24। 24টা কি হবে? জোড় না বিজোড়? কারণ যে সমস্ত সংখ্যার শেষে 0 2 4 6 8 থাকবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এখানে 4 আছে, মানে এই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। ক্ষয়েরটা আছে 17, এখানে 7 আছে, তার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ 0 2 4 6 8 এগুলো থাকলে জোড়, আর 1 3 5 7 9 এটা থাকলে বিজোড়, ঠিক আছে। এরপরে কি আছে? গয়ের অঙ্কটা আছে 203, 2 0 3, লাস্টে কি আছে? 3 আছে, তার মানে বিজোড় সংখ্যা। ঘয়েরটা কি বলছে? 3 0 8, 3 0 8, 3 0 8 হচ্ছে, তাহলে 8 হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল জোড় সংখ্যা। অঙ্গটা কি বলছে? 401, লাস্টে 1 আছে, তার মানে বিজোড় সংখ্যা। আর 700, লাস্টে 0, 0 মানে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে জোড় এবং বিজোড় সংখ্যা কোনগুলোকে বলে আমরা কিন্তু চিনে ফেললাম।
এরপরে আমি চলে আসছি দেখো 9 অঙ্কে। 9 অঙ্কটা কি বলছে? 9 অঙ্কটা বলছে 47 ও 42 এর সমষ্টির মধ্যে এদের অন্তর কতবার আছে। 47 এবং 42 এর সমষ্টি, তাহলে যোগ করি আগে। 47 এবং 42 এদের যোগফল হচ্ছে দেখো 7 আর 2 9, 4 আর 4 8 হলো। আর এদের অন্তর, অন্তর মানে হচ্ছে 47 বিয়োগ 42, 5, 5 আর 2 7, মানে এই 89 এর মধ্যে 5 কতবার আছে। তাহলে আমাকে 89 কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 একে 5, 3 9, 5 7 35, 4, তার মানে কতবার আছে? 17 বার। ঠিক আছে, তাহলে ওখানে উত্তরটা কি হলো যে 47 এবং 42 এর সমষ্টির মধ্যে এদের অন্তর 17 বার আছে। ঠিক আছে, এরপরে আমি চলে আসছি দেখো বিয়োগ করতে বলছে 80 টাকা 50 পয়সা। 80 টাকা 50 পয়সা, 80 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা। তাহলে বিয়োগ করতে বলেছে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হলো, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হলো, তাহলে 0 পয়সা। আর টাকাটা কত হচ্ছে দেখবো, 5 কয়তে 10, আচ্ছা 8টা কেটে 7 করলাম, এইটাকে কেটে 10 করলাম নিয়ম অনুযায়ী। তাহলে 5 কয়তে 10 5 দিতে, আর 1 কয়তে 7 6 দিতে, তাহলে আমার কত পড়ে গেলো 65 টাকা। মানে বিয়োগ করে কত হচ্ছে 65 টাকা। এবার 10-এর দাগে যেটা বলছে, 10-এর দাগের একটা বিন্যাস বলে দিয়েছে। 10-এর দাগের একটা বিন্যাস বলে দিয়েছে। বিন্যাসটা প্রথমে কি আছে দেখো, এই 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 এরকম আছে। প্রথম 1 2 3 4 5 6 7, মানে এই রকম আছে। কটা আছে? 7টা রয়েছে। তারপরটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা রয়েছে, 1 2 3 4 5টা। তারপরটা দেখাচ্ছে 1 2 3টে আছে। তাহলে এই ঘরটা ফাঁকা রয়েছে, তাহলে এই ঘরটা কত হবে? তাহলে এখানে হলো 7টা, 7টা হলো, এখান থেকে কমে গিয়ে কটা হলো 5টা, মানে 2টো কমলো, এখান থেকে 2টো কমে 3টে হলো, তাহলে এখান থেকে কমে 1টা হবে, তাহলে এই 1টা। বোঝা গেল? এরপরে দেখো আর একটা বিন্যাস দিয়েছে, চারটে রং গোল দিয়েছে। ঠিক আছে, এই রং কাটা একটা তীর চিহ্ন দিয়েছে, এইখান থেকে তীর চিহ্ন এরকম দিয়েছে, এখান থেকে তীর চিহ্ন এদিকে দিয়েছে। তাহলে এইখানে তীর চিহ্নটা কোন দিকে হবে? তাহলে প্রথম কি ছিল, এ ডান দিকে ছিল, নিচের দিকে হলো, মানে এই দিকে ঘুরছে। এইখানে ছিল এই ঘুরলো, তারপরে এখানে ছিল এই ঘুরলো, এবার কি হবে, এখান থেকে ঘুরে এই ওপর দিকে হলো। ডান দিক নিচের দিকে, বাঁ দিকে ওপর দিকে, এটা হয়ে গেল। আর একটা রয়েছে এরকম 4খানা রয়েছে, এই 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 এই, তাহলে পরেরটা কি হবে, এখানে ছিল, এটা ঘুরে গিয়ে এখানে হলো, তারপরে ঘুরে গিয়ে এখানে হলো, তারপরে এখানে হবে, এই। ঠিক আছে, একেবারে এবার 11 দাগে লাস্টের অঙ্কটা কি আছে দেখে নাও। এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, এই ভিডিওর এটাই হচ্ছে লাস্ট অঙ্ক। রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেককে
3টি করে বই দেওয়া হলো, মোট 456টি বই দেওয়া হলো, তবে কতজন ছাত্রী বই পেল? ঠিক আছে, 3টে করে বই দেওয়া হয়েছে আর মোট বইয়ের সংখ্যা হচ্ছে 456। ঠিক আছে, অঙ্কটা আমাকে বার করতে হবে যে কতজন ছাত্রী বই পেল। তো অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি আরেকবার বলবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যায়। এরকম আরও অনেক আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ক্লাস 3-র প্রত্যেকটা সাবজেক্টের আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্টের আগে এই পেজগুলো অর্থাৎ এই ভিডিওগুলো ফলো করবে, দেখবে পরীক্ষার সময় তোমাদের কিন্তু খুব সহজ হয়ে যাবে, কারণ এই ধরনের কোশ্চেনই তোমাদের আসবে। ঠিক আছে, এবার রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয়, তাহলে ওটা কি হয়ে যায়, ভাগ করলেই মিটে যাচ্ছে। তাহলে 456টা বই দেওয়া হয়েছে, 11 দাগের অঙ্কটা 456, 3টি করে বই দেওয়া হয়, তাহলে 3 1 3 হলো, 1 5 3 5 15 হলো, এখান থেকে 6টা নামলো, 3 দুগুণে 6 মিলে গেল 0। তাহলে কত হয়ে গেল, 152। তাহলে 152 জন ছাত্রী বই পেল, এটাই উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি। পরবর্তী